রাজ্য সড়কে জাল ফেললেই উঠছে রুই কাতলা সহ হরেক মাছ। এই দৃশ্য নাকাশিপাড়া ব্লকের বেথুয়া ডহরি অগ্রদ্বীপ ঘাট রাজ্য সড়কের আকন্দডাঙ্গা মোড় এলাকার। এর ফলে মৎস্যজীবীদের পৌষ মাস হলেও সর্বনাশ এলাকার বাসিন্দাদের, কারণ ভাগীরথীর জল বয়ে চলেছে রাজ্য সড়কের ওপর দিয়ে। এর ফলে বন্ধ ওই সড়ক দিয়ে যান চলাচল। এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকো। সেই নৌকা চেপে এই বিপদের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। শুধু তাই নয়, ভাগীরথীর উপচে পড়া জলে প্লাবিত হয়েছে ওই এলাকার কয়েক হাজার একর কৃষি জমি। জমির ফসল ঘরে তোলার আগেই তলিয়ে গিয়েছে জলের তলায়। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি আর তার ফলে বানভাসী পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাংশ জুড়ে। বিভিন্ন জায়গায় পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলার বিভিন্ন অংশে বানভাসী পরিস্থিতি, আর যার ফলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন সমস্যায় পড়েছেন, তেমনই সমস্যায় পড়েছেন এলাকার কৃষি নিয়ে যারা কৃষকরা। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদিয়ায়, সেখানে জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে ভাগীরথীর জল, আর সেই জলে জাল ফেললেই উঠে আসছে মাছ। এমনই পরিস্থিতি রাজ্য সড়কের, কাজেই বন্ধ সমস্ত যান চলাচল এবং যাতায়াত পরিষেবা, এবং একমাত্র যানবাহন হয়ে উঠেছে এলাকার নৌকো। আর সেই নৌকো করেই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকার মানুষজন। পরিস্থিতি এতটাই খারাপ যে জাতীয় সড়কের ওপর জাল ফেললে জালে উঠছে মাছ, বিভিন্ন রকম মাছ, আর তাতে মৎস্যজীবীদের মুখে কিছুটা হাসি ফুটলেও চরম দুর্ভোগের শিকার এলাকার বাসিন্দারা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি পবিত্র। দেখো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, জাতীয় সড়কের ওপর দিয়ে এমন ভাবে ভাগীরথীর জল বইছে, সেই জলে জাল ফেললেই উঠে আসছে মাছ। ঠিক কি পরিস্থিতি? দেখো, নাকাশিপাড়া ব্লকের বেথুয়া ডহরি এবং অগ্রদ্বীপ ঘাট রাজ্য সড়কের উপর আকন্দডাঙ্গা মোড় এলাকায় কিন্তু এখন রাজ্য সড়ক পরিণত হয়েছে একটা নদীতে। এই রাজ্য সড়কের ওপর দিয়ে কিন্তু বয়ে চলেছে ভাগীরথীর জল, আর যার ফলে কিন্তু চরম ভোগান্তিতে এলাকার বাসিন্দারা। যদিও এই প্লাবিত জলের ফলে কিছুটা হাসি ফুটেছে, কিন্তু সেই এলাকার মৎস্যজীবীদের, কারণ রাজ্য সড়কের ওপরেই কিন্তু জাল ফেললে দেখা যাচ্ছে মাছ উঠছে, কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকা দিয়ে চলাচল করা বাসিন্দারা। সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে ওই এলাকায় কয়েকশো একর জমি কিন্তু এখন জলের তলায় প্লাবিত হয়েছে। ফসল তোলার আগেই কিন্তু জলের তলায় সমস্ত কৃষি ফসল, এবং পাশাপাশি অভিযোগ উঠছে যে এখনো পর্যন্ত এই 9 দিন ধরে চরম ভোগান্তি, বন্যা প্লাবিত জল বয়ে চললেও প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকম সাহায্য মেলেনি। ঝুঁকির পারাপার করতে হচ্ছে কিন্তু এলাকাবাসীকে। বলে রাখি যে অগ্রদ্বীপ ঘাট এবং বেথুয়া ডহরি, সুতরাং রাজ্য সড়কের ওপর দিয়েই কিন্তু অগ্রদ্বীপ ঘাটের ওপারে রয়েছে বর্ধমান, আর এটি কিন্তু বর্ধমানে যাওয়ার একমাত্র রাস্তা, যার ফলে কিন্তু এখন সমস্ত যাতায়াত কিন্তু বন্ধ রয়েছে। সারা দিনে কিন্তু এখানে হাজার হাজার যানবাহন যাতায়াত করে, এবং হাজার হাজার ব্যবসায়ী, সাধারণ মানুষ, চাকরিজীবী মানুষের যাতায়াত সব মিলিয়ে কিন্তু এখন চরম ভোগান্তিতে। আর একমাত্র ভরসা কিন্তু এখন নৌকা, আর নৌকা নিয়েই কিন্তু ঝুঁকির পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। নেই কোনো লাইফ গার্ড, নেই প্রশাসনের কোনো বাধ্যবাধকতা, সব মিলিয়ে কিন্তু চরম ভোগান্তিতে। অনন্যা, পবিত্র, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। আমরা বিভিন্ন জায়গায় যেখানে বানভাসী পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন নেতা নেত্রীরা আসছেন এবং ত্রাণ দেওয়ার একটা কাজ চলছে। এখানেও সেই বানভাসী পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, এখনো 9 দিন পার হয়ে গেলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এলাকাবাসীর একটা দাবি যে যত দ্রুততার সঙ্গে সম্ভব প্রশাসন মোতায়েন করা হোক এবং যে ঝুঁকি নিয়ে পারাপার করা হচ্ছে সেই ঝুঁকি পারাপারে নিয়ন্ত্রণ করা হোক এবং প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের একটা ব্যবস্থা করা হোক। কারণ 9 দিন ধরে চলছে, তারপরেও কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এবং এই বিষয়ে আমরা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন বিষয়টি যে প্রত্যেক ভিডিওকে কিন্তু ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন এবং ভিডিওকে তিনি অর্ডার করবেন সেই এলাকা খতিয়ে দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য। কিন্তু এলাকাবাসীর যেটা অভিযোগ, 9 দিন পার হয়ে গেলেও কিন্তু এখনো প্রশাসনের দেখা নেই। প্রথমে একদিন এসেছিল কিন্তু তারপর আর প্রশাসনের কোনো রকম দেখা নেই। সব মিলিয়ে কিন্তু চরম ভোগান্তিতে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য মিলছে না এলাকাবাসীর। অনন্যা, তোমার কাছে আরো একটা জিনিস জানতে চাইবো, একদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি রাজ্য সড়কের ওপর দিয়েই জল বইছে, অন্যদিকে কৃষি জমি সমস্তটাই জলের তলায়, ফলে যে সমস্ত ফসল ঘরে তোলার কথা ছিল এলাকার বাসিন্দাদের সেই ফসল তারা ঘরে তুলতে পারেননি। কিভাবে দিন কাটছে তাদের? দেখো, এই নিয়ে কিন্তু চরম একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে তাদের দিন কাটছে। কারণ ওই এলাকার অগ্রদ্বীপ বেথুয়া ডোহরি রাজ্য সড়কের ওপর দিয়ে ভাগীরথীর জল বয়ে চলছে এবং ভাগীরথীর জল ঢুকে কিন্তু আকন্দডাঙ্গা মোড় এলাকা এবং সেই এলাকা কিন্তু কার্যত সমস্ত একরের পর একর জমি কিন্তু এখন ভাগীরথী জলের তলায়। সব মিলিয়ে কিন্তু ফসল তোলা আর হচ্ছে না চাষিদের এবং ফসল কিন্তু এখন জলের তলায়। সব মিলিয়ে ফসল আর তুলতে পারবে না চাষিরা। সুতরাং একটা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ওই এলাকার চাষিরা। এখন তারা দুশ্চিন্তায় দিন গুনছে কিভাবে কাটবে তাদের দিন। অনন্যা, অনেক ধন্যবাদ পবিত্র আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নদিয়ার ছবি, নদিয়ার রাজ্য সড়কের ছবি। রাজ্য সড়ক নাকি নদী সেটা বোঝাই দায়। জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে ভাগীরথীর জল আর সেই জলেই জাল ফেলে মাছ ধরছেন মৎস্যজীবীরা। এতে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটলেও সাধারণ মানুষের মুখে কিন্তু চরম ভোগান্তির কথা শোনা যাচ্ছে। তাদের যাতায়াতের একমাত্র যানবাহন হয়ে উঠেছে নৌকো এবং পাশাপাশি যে সমস্ত যান চলাচল এলাকায় বন্ধ রয়েছে, আর যার কারণেই কিন্তু ভোগান্তির শিকার এলাকার বাসিন্দারা। পাশাপাশি যেমনটা অভিযোগ উঠে আসছে, প্রশাসনের দেখা নেই। 9 দিন ধরে এই পরিস্থিতি চলছে এলাকায়, দেখা মেলেনি প্রশাসনের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রথম একদিন প্রশাসনের তরফে আধিকারিক ছিলেন এবং তারা পরিদর্শন করে গিয়েছিলেন, কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। তারা যেমনটা দাবি করছেন, তাদের যেই সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে প্রশাসনকেই। কি অভিযোগ আপনার? অভিযোগ বলতে এই জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নদিয়া বর্ধমানের অগ্রদ্বীপ ঘাট অবধি এটা একটা যোগাযোগ ব্যবস্থা। তো এই যোগাযোগ ব্যবস্থা প্রত্যেক বছরই, এটার নাম হচ্ছে কুলেপোতা মোড়, আকন্দডাঙ্গা মোড়। তো এই যোগাযোগ ব্যবস্থাটা বছরে অন্তত 3-4 বার বন্ধ হয়ে যায়। তো প্রচুর স্টুডেন্ট আছে, এমনকি নদিয়ার মধ্যে আমাদের এই পাশে দুটো গ্রাম আছে, যেটা মধুপুর আর বৈদ্যনাথপুর, এই গ্রাম দুটোর সাথে যোগাযোগ পুরো বন্ধ। এমনকি অগ্রদ্বীপ বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে পূর্ব বর্ধমান। কেন বন্ধ? এই রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, জলটা আজকে তাও একটু কমেছে। তো জলটা ভাগীরথী নদীর যে জলটা এইটা ঢুকে গিয়ে প্রচুর চাষের জমি নষ্ট হয়েছে। এমনকি আপনার পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ থেকে প্রচুর পরিমাণে দুধ আসে, দুধ যেটা মিলে যায় বেতুয়াতে এবং মিল থেকে সেটা কলকাতা যায়, সেইগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো আর মানুষের যোগাযোগ ব্যবস্থা তো পুরোপুরি বন্ধ, বিচ্ছিন্ন। আর জল ঢোকারও মোটামুটি 3 থেকে 4 দিন পরে নৌকা একটা ব্যবস্থা করেছে, তাও প্রশাসনের তরফ থেকে না। প্রশাসনের গাড়ি সেদিনকে এসেছিল, এখানে গাড়ি ঘোরাতে গিয়ে একটা ছাগল চাপা দিয়ে পালিয়ে গেল, আর প্রশাসনের গাড়ি আসেনি, বিডিও অফিসের গাড়ি কোনো গাড়ি আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক নৌকা এখানেরই 2-3 জন আছে, তারা ব্যবস্থা করে পাবলিক নৌকা চালাচ্ছে, তারা তাদের মতো এই হচ্ছে ব্যাপার। তো এই পাবলিক নৌকা ব্যবহার করতে গিয়ে তাদেরও একটা নৌকাটা ভাড়া করে নিয়ে আসতে গিয়ে তাদের ভাড়া খরচ বেশি, তাদের একটা ভাড়াটাও বেশি হয়ে যাচ্ছে, ভাড়াটাও বেশি হয়ে যাচ্ছে। এই প্রশাসনের প্রশাসনের উদ্যোগ নেওয়া হয়নি, উদ্যোগ নেওয়া হয়নি এখানে। বা এখানে চাইছি, এখানে যদি আমরা চাইছি ব্যবস্থা করা যায়, ব্রিজের ব্যবস্থা করা যায়। আমরা প্রত্যেক ভিডিওকেই নির্দেশ দিয়েছি যে লোকালি যেখানে সড়ককে যাতায়াত করা এখন সম্ভব হচ্ছে না, সড়কের উপর দিয়ে জল যাচ্ছে, সেখানে লোকাল কান্ট্রি বোট যেটা বলে দেশি নৌকো, সেটা ওখানে রাখতে
এবং তাতে যা যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেফটি সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট এটাও যাতে দেখা হয় এটাও নির্দেশ দিয়েছি। তো আপনি যে জায়গাটা বললেন আমি সেটাও নিশ্চয়ই আমি খোঁজ নেব বিডিওর কাছ থেকে। আর অন্যান্য জায়গায় নাকাশি পাড়াতেই যেরকম বিডিও এবং তার ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ তাদেরকেও আমরা নির্দেশ দিয়েছি এবং তারা কনফার্মেশনও দিয়েছেন যে তারা লোকালি কান্ট্রি বোর্ড কিন্তু ব্যবস্থা করেছেন। নোংরা আবর্জনায় পড়ে বিপুল পরিমাণ জলের প্যাকেট, সেই জলের প্যাকেট হাতে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোনামুখী ব্লকে। সোনামুখী ব্লকের সামনে নোংরায় পড়ে থাকা বস্তা বস্তা জলের প্যাকেটগুলি আনা হয়েছিল সোনামুখীর বন্যা কবলিত এলাকার মানুষের জন্য, অথচ প্রশাসন বন্যা কবলিত এলাকার মানুষদের জলের প্যাকেট না দিয়ে এইভাবে নোংরায় ফেলে অপচয় করছে বলে দাবি বিজেপি বিধায়কের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দেখো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আবর্জনায় পড়ে রয়েছে বিপুল পরিমাণ জলের প্যাকেট, ঠিক কি কারণে এই ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো অরণ্যা, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর গরমি আজকে সোনামুখী ব্লক অফিসে একটি দলীয় কর্মসূচিতে এসেছিলেন এবং তারপরেই তার নজরে আসে সোনামুখী ব্লক অফিসের সামনে নোংরা আবর্জনায় পড়ে রয়েছে বস্তা বস্তা জলের প্যাকেট এবং তারপরেই কিন্তু তিনি রীতিমতো সেই জলের প্যাকেট হাতে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তিনি সোনামুখী ব্লক অফিসের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় জলের প্যাকেট ফেলে বিক্ষোভ দেখান, পাশাপাশি সেই জলের প্যাকেট হাতে নিয়ে সোনামুখী ব্লক অফিসে যান এবং সেখানে গিয়েই কিন্তু ব্লক অফিসের একজন আধিকারিককে পুরো বিষয়টা তিনি কিন্তু জানান। রীতিমতো বিধায়ক এবং বিধায়কের কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে সোনামুখীর যে বন্যা কবলিত এলাকা, সেই এলাকাগুলিতে সাধারণ মানুষদের পানীয় যে জলের সমস্যা রয়েছে তাদেরকে সেই জল না দিয়ে সোনামুখী ব্লক অফিসে সেই জলকে মজুত করে রাখা হয়েছে এবং সেই জলগুলিকে নষ্ট করা হচ্ছে। যদিও সোনামুখী ব্লক প্রশাসনের তরফে দাবি করা হয়েছে এই জলের সঙ্গে বন্যা ত্রাণের কোনো সম্পর্ক নেই, বন্যার কোনো সম্পর্ক নেই। গত পঞ্চায়েত নির্বাচনের সময় সেই জলগুলিকে নিয়ে আসা হয়েছিল এবং সেই জল এই মুহূর্তে এক্সপায়ার হয়ে গেছে এবং সে কারণে সেই জলগুলিকে অন্যত্র রেখে দেওয়া হয়েছিল। পাশাপাশি বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য দেবাশিস ঘোষ তিনিও একই দাবি করেছেন। এছাড়াও তিনি বলেন যে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ককে বলবো তিনি কাজ খুলে এলাকায় ঘুরুক, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখুক। তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। সব মিলিয়ে বিজেপি তৃণমূল একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যে ছবি দেখাচ্ছি, নোংরা আবর্জনায় পড়ে রয়েছে বিপুল পরিমাণ জলের প্যাকেট, আর সেই জলের প্যাকেট হাতে নিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সোনামুখী ব্লকে। সোনামুখী ব্লকের সামনে নোংরায় পড়ে থাকা বস্তা বস্তা জলের প্যাকেটগুলি আনা হয়েছিল সোনামুখী বন্যা কবলিত এলাকার মানুষের জন্য, অথচ প্রশাসন বন্যা কবলিত এলাকার মানুষদের জলের প্যাকেট না দিয়ে এইভাবে নোংরায় ফেলে অপচয় করছে বলে দাবি বিজেপি বিধায়কের। ফলে জলের প্যাকেট হাতে নিয়ে দলীয় কর্মীদের সাথে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়ক দিবাকর গরমি। যদিও ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে এই পানীয় জলগুলি পঞ্চায়েত নির্বাচনের সময় আনা হয়েছিল, বিডিও অফিসের বাইরের স্টলে রাখা ছিল, স্টলের দোকানদাররা বাইরে বার করেছে। এই জলগুলির সাথে ত্রাণের কোনো সম্পর্ক নেই বলে জানাচ্ছে জেলা প্রশাসন। এই যে দেখতে পাচ্ছেন জলের পাউচ, এখানে নোংরার মধ্যে কিভাবে শয়ে শয়ে বস্তা জল ফেলে রেখেছে। আর ত্রাণের পরে আমরা দেখেছি একদিন প্রশাসন গেছে, সেই দিনে জল দেওয়া হয়েছে। যে টিউবওয়েলগুলো সম্পূর্ণ ডুবে গেছে, সেই টিউবওয়েলগুলো কি দু একদিনের মধ্যে জল খাওয়া সম্ভব? মিনিমাম 3 থেকে 4 দিন জল পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মানুষ পায়নি। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আসছে বর্জরাতে, আমার মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত এই জলগুলো খাওয়ানো। আমি জয়েন্ট সাহেবকে দেখালাম বিষয়টা, এই জয়েন্ট সাহেবকে দেখালাম, বললাম এগুলো, উনি বলছেন স্টকে রাখা আছে। এটা স্টকে রাখার জায়গা? তাহলে এই জলটা প্রশাসনকে খেয়ে দেখাতে হবে, বিডিও মহাশয়কে খেতে হবে, জয়েন্ট সাহেবকে খেতে হবে, মুখ্যমন্ত্রীকে খেতে হবে। উনি এসে খেয়ে দেখাক, তারপরে বন্যার দুর্গত মানুষ সেই জল খাবে। ওনারা জল দেয়নি, পরে বলছে স্টকে রেখেছে। স্টকও যদি থাকে, ওটা স্টকের জায়গা। নোংরা কুকুর শুয়েছিল, 4-5টা কুকুর শুয়েছিল, কুকুরে পেচ্ছাপ করেছে, আর সেই জলগুলো ওনারা খাওয়াবেন? কোন অরাজকতার মধ্যে আমরা বাস করছি? কোথায় বাস করছি আমরা? তার জন্য ওনার কাছে কোনো তথ্য আছে বলে আমার জানা নাই। কারণ ওনাকে আমি অনুরোধ করব যে উনি আমাদের বিধায়ক হিসেবে আমাদের এলাকায় ঘুরুন, 4 চাকার গাড়ির কাঁচটা নামিয়ে ঘুরুন আর এলাকাতে ঘুরুন।
সাধারণ মানুষের সঙ্গে মেশা উনি বলছেন এই নোংরা জল বিডিও ম্যাডামকে এবং মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর দাবি জানাচ্ছে। খুব ভুল কথা বলেছেন, কারণ আমি যে এলাকার থেকে এসেছিলেন আজকে উনি একটা ডেপুটেশন দিতে, সেই এলাকায় বন্যা ত্রাণের এলাকায় কোনো মানুষই আসেনি এখানে ত্রাণ পায়নি বলে। কারণ ত্রাণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ব্লকের টিম, পঞ্চায়েতের টিম এবং আমরা যারা সংসদীয় গণতন্ত্র আছি প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন পরিষেবা দিয়েছে। এলাকায় গেলে এলাকার মানুষের কাছে সেই রিপোর্ট নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি বাড়ি বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে চলেছেন, তখন একদল অসাধু ব্যক্তি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নামে টাকা আদায় করছে বলে অভিযোগ। এই আবহেই সার্ভে করতে যাওয়া এক মহিলাকে আটকে রেখে বিক্ষোভ আলডান্ডা গ্রামের বাসিন্দাদের। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো যে অভিযোগ উঠে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বাড়ি বাড়ি বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন, সেই সময় একদল অসাধু মানুষজন তারা এই জল পৌঁছে দেওয়ার নামে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠছে। ঠিক কি ঘটনা? একদমই অনন্যা, দেখো ইটাহার ব্লকের দৌলভপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের আলডাঙ্গা বলে একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দীর্ঘ 1 বছর আগে এই জলের পাইপ লাইন কিন্তু বসানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেছিলেন যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিবে, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ইটাহার ব্লকের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই যে পাইপ লাইন বসানোর কাজ শুরু হয় এবং কাজ শেষও হয়ে যায়। তবে 1 বছর ধরে কিন্তু তারা কিন্তু এখনও যেই দৌলভপুর এলাকার যে রয়েছে পঞ্চায়েত এলাকা, সেই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত জল পায়নি। তবে অবশেষে কিন্তু পাইপলাইন বসানোর পরেও অবশেষে জল যখন পায়নি, তখন কিন্তু আজ দৌলভপুর সেই এলাকাতে পিএইচির একজন আধিকারিক তিনি গিয়েছিলেন, এবং তিনি যাওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা কিন্তু ক্ষিপ্ত হয়ে তাকে ঘেরাও করে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিনি সার্ভে করতে গিয়েছিলেন কতগুলি বাড়িতে জল পৌঁছাচ্ছে ঠিকঠাকভাবে, কিন্তু তারপরেই কিন্তু তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে যে 1 বছর হয়ে যাওয়ার পরে কেন এখনো পানীয় জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে না। তবে সবথেকে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অভিযোগ উঠে আসছে, যে প্রত্যেকটি বাড়িতে এই পাইপলাইন বসানোর জন্য কিন্তু প্রায় 150 থেকে 200 টাকা নেওয়া হয়েছে। কোনো বাড়িতে 150 টাকা, কোনো বাড়িতে 200 টাকা নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের যে প্রকল্প, সেই প্রকল্পতে কিভাবে এই যে যারা অসাধুরা রয়েছে তারা এইভাবে টাকা তুলছে। তবে অসাধু বলা একদমই ভুল হবে, তবে একদম অভিযোগ যাদের উপরে উঠছে একদম তীর, তারা একদম পিএইচির দপ্তরের 2 জন আধিকারিক, সেই দৌলভপুর এলাকা যে পিএইচির দপ্তর রয়েছে ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি, সেই পিএইচি দপ্তরে 2 জন কর্মরত যারা কর্মীরা রয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠে আসছে যে তারাই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যখন পাইপলাইন বসানোর কাজ শুরু হবে তার আগেই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন যে আপনাদের বাড়িতে পাইপলাইন বসানো হবে, 200 টাকা করে দিন, 150 টাকা করে দিন। বিভিন্ন বাড়িতে বাড়িতে কিন্তু কোনো বাড়িতে 100, কোনো বাড়িতে 150, কোনো বাড়িতে 200 এই যে টাকা নিয়েছে। তারপরে যখন পাইপলাইন বসানো হয়েছে এবং তারপরেও যে জল পাচ্ছে না, তা নিয়ে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষরা। তবে অবশেষে পঞ্চায়েতের যে সদস্য রয়েছেন তিনি সেই ঘটনাস্থলে যান, তিনি বলেন যে আমি বিষয়টি জানি, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে টাকা নেওয়া হয়েছে, এই বিষয়টিও আমি জানি। তবে ভেবেছিলাম যে জল তাড়াতাড়ি পৌঁছাবে, সেই জন্যই টাকা নিচ্ছে। তবে অবশেষে এখনও পৌঁছায়নি, সেই বিষয়টি আমরা নজরে দিচ্ছি। তবে অবশেষে তিনি জানান যে আমরা উচ্চতন কর্তৃপক্ষকে জানাবো, অবশ্যই অবিলম্বে এই জলের যে পাইপলাইন জল অবিলম্বে কিন্তু সাধারণ মানুষরা পাবে। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে আরও একটি, আজ কিন্তু সেই পাইপলাইন কিন্তু রাস্তার থেকে তুলতে শুরু করেন সাধারণ মানুষরা। তারা দাবি করছেন যে পাইপে যখন জল আসছে না, পাইপ রেখে কী লাভ, সেই নিয়ে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন। তবে এখনো পর্যন্ত যেটা বিষয় উঠে আসছে যে এখনও কিন্তু সমাধান কিন্তু সেইভাবে হয়নি। এখনও কিন্তু মৌখিকভাবে যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে তিনি জানিয়েছেন, এখনও যে লিখিত তাদের দাবি সাধারণ মানুষদের, যে লিখিতভাবে তাদেরকে জানাতে হবে কবে থেকে পাইপলাইনে জল সরবরাহ শুরু হবে এবং সাধারণ মানুষরা শুদ্ধ পানীয় জল কিন্তু পান করতে পারবে। এখন দেখার বিষয় যে কবে থেকে এই পানীয় জল সরবরাহ শুরু হয়। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। মেম্বার ম্যাডাম আমাকে 2-4টা বাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন গ্রামের লোক উত্তেজিত হয়। কিসের সার্ভে করছে? পিএইচির জলের ট্যাপ কানেকশন কার বাড়িতে আছে কার বাড়িতে নাই, কে জল পাচ্ছে কে জল পাচ্ছে না, আমি সেই জন্য এসেছিলাম। এখানে আমাকে সার্ভে করতে দিল না, আটকিয়ে রেখেছে, মোবাইল পর্যন্ত নিয়ে নিয়েছে।
এই একজনকে ওই তো জল পাচ্ছে না, সার্ভে করতে আসছিল, আমরা সার্ভে করতে দিব না। কেন? আর মানে জল আমরা পাচ্ছি না কেউ, সেই জন্য দিব না করতে। টাকা পয়সা নিয়ে বলছে? টাকা পয়সা আমরা দিয়েছিলাম কতদিন আগে? মোটামুটি 3 বছর আগে। কত টাকা করে? 150 করে দিয়েছি। পেটের দায়ে কুর্চি কাঠির মালা বানিয়ে দিনযাপন বাঁকুড়ার জয়পুর ব্লকের কোলাইডাঙ্গা বৃন্দাবনপুর সুজানগর গ্রামের মানুষদের। এক পিস মালা তৈরি করলে মেলে 10 টাকা। কিভাবে দিন কাটছে সেই মানুষদের দেখুন। পেটের দায়ে কুর্চি কাঠির মালা বানিয়ে দিনযাপন করছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের কোলাইডাঙ্গা বৃন্দাবনপুর সুজানগর গ্রামের মানুষরা। এক পিস মালা তৈরি করলে মেলে 10 টাকা। কিভাবে দিন কাটছে তাদের, সেটাই এখন বড় প্রশ্ন। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের প্রতিনিধি সুদীপ রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ, দেখো, কুর্চি কাঠির মালা বানানোটাকেই পেশা করে নিয়েছেন শতাধিক পরিবারের মানুষজন। ঠিক কিভাবে দিন কাটছে তাদের, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় প্রথমেই বলি, জয়পুরের বেশ কয়েকটি গ্রাম রয়েছে বাঁকুড়া জেলার জয়পুরের। এদের কৃষিজীবী তেমন কিছু নেই, যার জন্য এদেরকে এই জঙ্গলের উপরে নির্ভরশীল হতে হয়। আর এই জঙ্গলের পাতা, ছাতু সহ যে কুটির শিল্প, যেমন বেলের মালা, এই যে কুর্চি কাঠির মালা, এগুলো বিক্রি করে তারা কিন্তু তাদের প্রত্যেক দিনের যে খরচ সেটা কিন্তু তারা চালান। আর এটা চালানোর জন্য কিন্তু প্রত্যেকদিন এদেরকে কিন্তু জঙ্গলে যেতে হয় ঝুঁকিপূর্ণভাবে। সেটা বৃষ্টি হোক বা বজ্রাঘাত হোক বা হাতি আসুক, যাই কেন না কেন, ওখান থেকে কাঁচা মালটা এরা নিয়ে আসেন। কাঁচা মাল আনার পরে সেটা বাড়িতে নিয়ে যেয়ে তাকে মজুত করে এই যে কুটির শিল্পের কাজ এরা করছেন, সেটার জন্য যা যা উপকরণ লাগে সমস্ত কিন্তু ঠিক করার পরে এই কাজটা তারা করেন। আর এই কাজটার পরে যতটুকু উপার্জন তাদের হয়, সেটা থেকে কিন্তু তাদের নিত্যদিনের কিন্তু খরচ চালান। সুদীপ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। এই যে এত ঝুঁকি নিয়ে তারা কুর্চি কাঠি সংগ্রহ করে সেই কাঠির মালা তৈরি করেন, এই মালাটি কি কাজে লাগে আর কত টাকায় বিক্রি হয় এই মালা, কি জানা যাচ্ছে? দেখো, এই যে কুর্চি কাঠির মালা যেটি রয়েছে গ্রামীণ এলাকার এই জয়পুরের সুজারগড়, কলাইডাঙ্গা সহ একাধিক গ্রামের মধ্যেই কিন্তু এটা পাওয়া যায়। এই মালাটা বিশেষ করে এখানে তৈরি হওয়ার পর এক একটা মালার দাম, এখানে যারা কারিগর রয়েছেন তারা কিন্তু একটা মালা তৈরি করে 10 টাকা পান। 10 টাকা পাওয়ার পর তারা কিন্তু সেটা জয়পুরের যে আরেকজন রয়েছেন মাঝে, যিনি মেন আড়তদার, তার কাছে চলে যায়। সেখান থেকে এই মালা কিন্তু কলকাতা শহর সহ আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এটা পাঠায়। যেটা আমরা জানতে পেরেছিলাম, এই মালার নাকি বাইরের যে সমস্ত রাজ্য রয়েছে খুব চাহিদা রয়েছে, কারণ এই মালা দেখতে খুব সৌন্দর্য, পাশাপাশি এই সৌন্দর্যের কারণেই কিন্তু এই মালার চাহিদা কিন্তু ব্যাপকভাবে বেড়েছে জয়পুরেতে। অনন্যা, অনেক ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাঁকুড়ার জয়পুর ব্লকের শতাধিক পরিবার এই কুর্চি কাঠির মালা বানিয়ে দিন যাপন করছেন। প্রত্যেকটি মালা 10 টাকা করে পান তারা বানিয়ে, এবং তারপর দিনে 200 থেকে 300 টাকা আয় করেন। আর সেই 200 থেকে 300 টাকা আয় করতে তাদের ঝুঁকি নিয়ে যেতে হয় জঙ্গলে কাঁচা মাল সংগ্রহ করতে। তারপর সেই কুর্চি কাঠির মালা নিয়ে এসে তার উপর তারা কারুকার্য করে বানিয়ে তোলেন মালা। এগুলো গাচ্ছেন, এতে করে কি আপনাদের সংসার চলে? না না, চলে না। কিভাবে চালান? আপনাদের জমি জায়গা রয়েছে? না না, ওই খেটে গতর খাটিয়ে মাঠে খেটে আর করে চালায়। এখন তো ওই মানে ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসেই পেরোলো, এখন জমি চাষের কাজও নেই। না না, তাহলে এখন কিভাবে উপার্জন করছে? ওই এমনি যা জুটছে তাই ইয়া হচ্ছে, মালা খেটে যা হলো। মানে প্রতিদিন কত পিস করে মালা কাটছেন এখন? তা 40 ফিট প্রতিদিন 40 পিস। এক একটা মালার কত করে পিস নিচ্ছে? ওই 2 টাকা। 2 টাকা করে। আপনারা কেটে মানে কোথায় বিক্রি করছেন এখন? ওই যারা নিতে আসে তাদের, মানে মহাজনরা আছে? হ্যাঁ, মহাজন বাড়িতে এসে নিয়ে চলে যায়? নিয়ে চলে যায়। এই 2 টাকা দিয়ে কি আপনাদের সংসার চলে? ওই কোনো রকম চলে আর কি করব। মানে এইভাবেই উপার্জন করছে? হ্যাঁ, উপার্জন